শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ডিওয়াইএস এর সমর্থককে। অশান্তির ঘটনায় গ্রেফতার এক ডিওয়াইএস এর সমর্থক। গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল আলীকে। গতকাল মধ্যরাতে সাহিল আলীকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ডিওয়াইএস এর সমর্থককে, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, পুলিশ সূত্রে এটা জানা গিয়েছে যে মোহাম্মদ সাহিল আলী একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং তার পাশাপাশি বামপন্থী যে পড়ুয়াদের সংগঠন রয়েছে ডিওয়াইএস এর সমর্থক, এবং গতকাল রাতে তার বিজয়গড়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় জড়িত থাকার জন্যই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা বারবার করে অভিযোগ উঠে আসছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যখন ক্যাম্পাসে গিয়েছিলেন তার গাড়ি আটকে রেখে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়, এবং তার পাশাপাশি শিক্ষামন্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠছে, এবং অন্যান্য যারা অধ্যাপকরা ছিলেন তাদেরকেও একই রকম ভাবে হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ। যাদবপুর থানায় এখনো পর্যন্ত 5টি এফআইআর দায়ের করা হয়েছে, তার মধ্যে থেকে শিক্ষামন্ত্রীকে বাধা দেওয়া, হেনস্থা করা সহ সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের বিষয়টি নিয়েও অভিযোগ দায়ের করেছেন তৃণমূল পন্থী যারা অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্যরা, এবং তার ভিত্তিতে এই যাদবপুর থানার পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। মোহাম্মদ সাহিল আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং একই সঙ্গে ডিওয়াইএস এর সমর্থক। গতকাল রাতে তার বিজয়গড়ের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। যদিও কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সেটা সরাসরি ভাবে জানানো হয়নি বলেই পড়ুয়ারা দাবি করছেন। তাদের তরফ থেকে একটা অভিযোগ সামনে আসছে এবং পুলিশের বক্তব্য যে নির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে, এবং ক্যাম্পাসে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছিল তার ভিত্তিতে গ্রেফতারি বলে জানা গিয়েছে। এখানেই জানিয়ে রাখবো, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় 5টি এফআইআর দায়ের করা হয়। 5টি এফআইআর দায়ের করা হয় যাদবপুর থানায়। শিক্ষামন্ত্রীকে বাধা এবং হেনস্থার অভিযোগ, পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠা হয়। শ্লীলতাহানি ছিনতাইয়ের অভিযোগে এফআইআর দায়ের করা হয় যাদবপুর থানায়। মন্ত্রীর গাড়ি লাগামহীন গতিতে আহত হন এক ব্যক্তি। মন্ত্রীর গাড়িতে আহত এসএফআই সদস্য ইন্দ্রানুজ। পাল্টা এফআইআর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের কাছে। মৌমিতা, যেমনটা তুমি জানাচ্ছিলে। হ্যাঁ দেখো, একেবারে গতকাল দফায় দফায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাসে পৌঁছলে তাকে ঘিরে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়, এবং বিশ্ববিদ্যালয়ের যে ওপেন এয়ার থিয়েটার রয়েছে সেখানে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং সেই ঘটনাতে ইতিমধ্যে যে তৃণমূলপন্থী চিকিৎসকদের যে অধ্যাপকদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের অর্থাৎ ওয়েবকুপার তরফ থেকে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত মোট 5টি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে, এবং সেখানে মূলত শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া, ক্যাম্পাসে তাকে হেনস্থা করা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাবন্ধু সেলের অফিসে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের একজন পড়ুয়া তিনি শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন, এছাড়াও ছিনতাইয়ের অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো অভিযোগ দায়ের করেননি। কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বা তারা থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি। তোমাকে একটু বিরত করব এখানেই। তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন, মন্ত্রীর গাড়িতে আহত হয়েছিলেন এসএফআই সদস্য ইন্দ্রানুজ, সেক্ষেত্রে পাল্টা এফআইআর দায়ের করা হয় বিশ্ববিদ্যালয়ের, পাল্টা এফআইআর করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারও। তো সেক্ষেত্রে সেই অভিযোগের ভিত্তিতে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, একেবারে এসএফআইয়ের যারা পড়ুয়ারা রয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআইয়ের যারা সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু পাল্টা যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছেন। তাদের বক্তব্য যে শিক্ষামন্ত্রীর গাড়ি একেবারে বেপরোয়া গতিতে ক্যাম্পাস থেকে গাড়ি চালিয়ে তার কনভয় বেরিয়ে যায়, এবং যে কারণে একাধিক পড়ুয়া আক্রান্ত হয়েছেন। ইন্দ্রানুজ সহ আরো একাধিক পড়ুয়া তারা কিন্তু গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন। তারা ইতিমধ্যে কেএসসি হাসপাতালে চিকিৎসাধীন। সেক্ষেত্রে এসএফআই এর সদস্যদের তরফ থেকেও কিন্তু পাল্টা এফআইআর দায়ের করা হয়েছে যাদবপুর থানায়। তারা মূলত শিক্ষামন্ত্রীর গাড়ির যেভাবে তার কনভয়ের নিচে পড়ে একাধিক পড়ুয়া আহত হয়েছেন সেই বিষয়টাই জানিয়ে তারা অভিযোগ দায়ের করেছেন। অর্থাৎ দুপক্ষের অভিযোগের ভিত্তিতে কিন্তু যাদবপুর থানা তারা আলাদা আলাদা ভাবে তদন্ত করছে। অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা। আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। আক্রান্ত এসএফআই সদস্য ইন্দ্রানুজ তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো।
আজকে যখন নাকি আমরা ট্রাইপার্টাইট মিটিংয়ের জন্য ব্রাত্য বসুর সাথে কথা হচ্ছিলাম, আমি নিজেও ছিলাম কথা বলাটার সময়, উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবে। তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা ধাক্কি শুরু করে মারপিট করে এবং ব্রাত্য বসুকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে ফুলভাবে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে, প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর চেয়ার দিয়ে মারা, ছাত্রীদের ম্যানেজ করা এবং একজন টিচারের মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। তো এইগুলোর পরেও এই আচরণ করলেন, আমরা বিরোধিতা পথে নেমে করব। এই প্রসঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি জানিয়েছেন শোনাবো। গত 12 বছর ধরে উচ্চ শিক্ষামন্ত্রী কি করছিল? গান গাচ্ছিল? পরিষ্কার কথা বলছি আমি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপি মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি? এটা পুরনো স্কেল। বলেছে আপনার অনুষ্ঠানও কিন্তু ছাড় পাবে না, তখন কিন্তু তৃণমূলের রাস্তায় দাঁড়িয়েছি আমি। তো পাঙ্গ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনী নিয়ে চলি না। আমি তো রাস্তায় ঘুরে গেছি, আগে একটা গাড়িতে নামলে একে তো দেখলাম, আমি তো ইনভাইট করছি। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলেছেন শোনাবো। ডেপুটেশন দিতে পারতেন, একটা লিখিত দিতে পারতেন। তা না করে যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা উচিত। আমার অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যি আহত হয়েছে। আমার খোঁজ নেওয়ার আগে আমার যারা অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের আপনারা বাইট নিন, খোঁজ নিন, দেখবেন অনেকে সত্যিকার সিরিয়াসলি আহত। আমার যেটুকু বলার সংগঠনের প্রধান হিসেবে আমি সেইটুকুই আপনাদের বলছি। প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটি ধরে মেরেছে, অনেক আরো যারা গেছিলেন অনেকেরই সিকিউরিটি ছিল, তাদের মেরেছে। আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমেই কথা হতে পারে। কিন্তু এরা আলোচনা চাইছে, এরা প্রভোগ করতে চাইছে, এরা একটা নৈরাজ্য চাইছে। নৈরাজ্য যদি চান সেখানে তো আর কোনো ডায়লগ হয় না। এরা কি এসে ভাই এরপরে যে খবর আমরা দেখব, যাদবপুর কাণ্ডের রেশ পৌঁছে যায় জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ আক্রান্ত সেই সিপিএম। একদিকে যেমন দিনহাটায় সিপিএম কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে, ঠিক তেমনই দুর্গাপুরেও সিপিএম কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে। দুটি ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হয় শাসক দল তৃণমূলকে। তৃণমূলের বিরুদ্ধেই ওঠে অভিযোগ। যাদবপুর কাণ্ডের রেশ জেলায় জেলায়, উত্তর থেকে দক্ষিণ আক্রান্ত সিপিএম। দিনহাটায় সিপিএম কার্যালয়ে ভাঙচুর, দুর্গাপুরেও সিপিএম কার্যালয়ে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধেই ওঠে অভিযোগ। একদিকে আমরা তুলে ধরছি দিনহাটার ছবি, অপরদিকে রয়েছে দুর্গাপুরের ছবি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো, পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, যেটা হচ্ছে গতকাল সন্ধ্যায় কিন্তু কার্যত এই যে দিনহাটার যে শহর, একদম দিনহাটা শহরের মধ্যে অবস্থিত যে সিপিআইএম এর যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে কিন্তু ব্যাপক হারে ভাঙচুর চালানো হয়। কার্যত যে এই যে যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনার রেশে কিন্তু এই ঘটনা ঘটেছে। শুধু দিনহাটা শহরে না, যেটা সিপিএম এর পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, একদিকে যেমন দিনহাটা শহরে তার সিপিএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি কিন্তু দিনহাটা বামনহাট এলাকা, সেই বামনহাট এলাকায় সিপিএম এর যে দলীয় কার্যালয়,
সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে। এবং গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা তৃণমূল কর্মী সমর্থক তারা একটা মিছিল বের করে, সেই মিছিল থেকে কিন্তু এই হামলা সংগঠিত করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে। এবং এই যে সিপিএম এর দলীয় কার্যালয় একদম থানার থেকে একদম ঢিলছড়া দূরত্বে অবস্থিত, সেই জায়গায় সিপিএম এর পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, যখন ভাঙচুর করা হয় সেই সময় কিন্তু সেখানে পুলিশ উপস্থিত ছিল এবং পুলিশের সামনে এই ভাঙচুর করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে সিপিএম। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তাদের যেটা দাবি রয়েছে যে এই যে ঘটনা, এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই যুক্ত না। সিপিএম এর যেহেতু কোনো অস্তিত্ব নেই, নিজেদের অস্তিত্ব মানুষের সামনে তুলে ধরতে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে হীরক। আমাদের সঙ্গে কোচবিহার থেকে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি হীরক রায়। যাদবপুর কাণ্ডের রেশ আমরা দেখতে পাই জেলাতেও, একই রকম ভাবে দুর্গাপুরেও সেই একই ছবি। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, দুর্গাপুরেও সিপিএম কার্যালয়ে হামলা চালানো হয়, ঠিক কি ঘটেছে বিস্তারিত জানবো, পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, গতকাল রাতে তুমি জানো যে যাদবপুরের ঘটনার পরেই বিভিন্ন জায়গায় সিপিএম এর যে দলীয় কার্যালয় সেই কার্যালয়গুলিতে হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে দুর্গাপুরের হর্ষবর্ধন রোড, এখানে সিপিএম এর একটি সেক্টর অফিস রয়েছে এবং সেই অফিসে কয়েকজন বসেছিলেন বয়স্ক মানুষজন এবং তাদেরকে প্রথমে মানে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে এবং তাদেরকে ওই অফিস থেকে বার করে দেওয়া হয়। অফিসের ভিতরে যে সমস্ত চেয়ার টেবিল ছিল সেগুলোকে ভাঙচুর চালানো হয়, তারপরে ওই কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে সিপিএম এর নেতৃত্ব ঘটনাস্থলে যায় এবং তারা ক্ষোভ ব্যক্ত করে যে এলাকারই প্রাক্তন কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর তথা তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তারা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে যাতে পুলিশ ব্যবস্থা নেয়, তার জন্য তারা দাবি করে। যদিও পল্লব নাগ সে যেটা জানিয়েছে যে হ্যাঁ, এই যে অফিস, এই অফিসে জুয়া খেলা হয় এবং সেই কারণে সেখানে ভাঙচুর চালানো হয়েছে, কিন্তু সেখানে কাউকে মারধর করা হয়নি, সেই অভিযোগ তারা অস্বীকার করেছে। পুরো ঘটনা ঘিরে একটা চাঞ্চল্য তৈরি হয়, উত্তেজনা রয়েছে এখনো। অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। আমাদের সঙ্গে পশ্চিম বর্ধমান থেকে ফোনে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। আরো একবার জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যেই ছবি আমরা তুলে ধরছি, দিনহাটা এবং দুর্গাপুর দুটি জায়গায় দেখা যায় সিপিএম এর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, আসবাবপত্র ভেঙে ফেলা হয়, দু জায়গাতেই, দুটি ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বাম নেতৃত্বের তরফ থেকে কি জানানো হচ্ছে, কি অভিযোগ করছেন তারা, শোনাবো। সন্ধ্যাবেলায় পার্টি অফিসে লাইট জ্বালিয়ে আমরা আমাদের সাংগঠনিক কাজে আমরা চলে গেছি। ওখানেই শুনলাম যে আমাদের পার্টি অফিসের উপর হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কারণটাও জানতে পারলাম না। এসে দেখলাম যে পার্টি অফিসের যে অবস্থা করছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এবং পুলিশের সামনেই, বলতে গেলে সামনেই পুলিশ, অথচ ব্যাপক ক্ষয়ক্ষতি ভাঙচুর করলো দিনহাটা পার্টি অফিস। বারবার দিনহাটা পার্টি অফিসের উপর আক্রমণ। ইতিমধ্যে খবর পেলাম বামনহাট পার্টি অফিসেও একই চিত্র। তৃণমূলের দুষ্কৃতী বাহিনী একটা ভয়ের আবহাওয়া তৈরি করতে চাচ্ছে যাতে কোনো বিরোধী মাথা ছাড়া দিতে না পারে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা করছি। এই অভিযোগের পাল্টা কি সাফাই দিচ্ছেন তৃণমূল সমর্থকরা, শোনাবো। ওদের পার্টি অফিসকে ভাঙলো, আমার মনে হয় ওরাই আজকাল এগুলো কি বলে বোঝা টোঝা ডাকছে যে কেমন করে বাঁচানো যায়, সাপে কাটা রুগী অচৈতন্য হয়ে পড়ে আছে সিপিএম, কেমন করে বাঁচানো যায় ওঝা ডাকছে। ওঝা বোধহয় বলছে নিজেদের পার্টি অফিস ভাঙো, নিজেদের গায়ে আগুন দিয়ে দাও, এরকম করে যদি পারো তাহলে হয়তো বাঁচিয়ে দিতে পারো। আমার মনে হয় ওঝার পরামর্শে এগুলো কথা ওরা বলছে। আমরা যেদিন পেটাবো সেদিন একটাও সিপিএম দিনহাটায় থাকবে না, একটাও সিপিএম থাকবে না। আমরা মরা লোককে পিটাই না।